স্বাগত একুশে বিদ্বেষে। আমি সালাত হাবিবি সেতু রয়েছে আপনাদের সাথে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন লিটল গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ চায়না চেম্বারের প্রেসিডেন্ট খোরশেদ আলম। দর্শক, একুশে বিদ্বেষের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, এবার আমরা একটু প্রশ্নে যাই। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্ন আসার একটা কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যখন সর্বশেষ চীন সফর করলেন, এরপরে অনেকগুলো ইস্যু সামনে আসছে। চীন দীর্ঘদিনের বন্ধু, কিন্তু দু দেশের বাণিজ্য ঘাটতি যদি আমি হিসাব করি তাহলে $15 বিলিয়ন মতো, $16 বিলিয়ন মতো এক্সপোর্ট আমরা নিয়ে আসি, মানে ইম্পোর্ট করি, কিন্তু আমরা খুবই সামান্য এক্সপোর্ট করি। পুরো দুনিয়াতেই এখন এই বাণিজ্য ব্যবধান একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ট্রাম্প তাই করতেছেন। তো এইরকম একটা সিচুয়েশনে একটু ইনিশিয়ালি আমরা জানতে চাই, আমরা চীনের ব্যাপারে অনেক আশাবাদী কথা শুনি, কিন্তু চীনে আসলে আমাদের জন্য ব্যবসার অপরচুনিটি কতটুকু দেখেন? কারণ তাদের তো বিশাল বড় প্রোডাকশন লাইন। ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী চীনে সফরের পরে আমাদের অর্জনটা কি হলো বা আমাদের ব্যবসার যে ঘাটতি সেটা কিভাবে মেটানো যায়। দেখেন, চীন একটা বড় দেশ এবং তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন সারা বিশ্বের ভিতরে যদি দেখেন কয়েকটা হাতে গোনার ভিতরে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা স্ট্রং বা ভালো আছে। এছাড়া তাদের কাছে কিন্তু টেকনোলজি আছে, যে টেকনোলজিটা সারা বিশ্বে কিন্তু সব দেশে তাকাই আছে যে চীন দেশ কী করতেছে। তো এখন আমাদের যে জিনিসটা আপনি বলছেন একদম সঠিক কথা বলছেন যে চীনের সঙ্গে যে আমাদের বাণিজ্য ঘাটতি, এটা কিন্তু বেশ বড়। এটা আমার হিসাবে যতদূর আমি জানি, ধরেন আপনার 19 থেকে 20 বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি, তার বিনিময়ে আমরা $825 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি। এটা ব্যবধানটা খুবই বেশি। তবে আমাদের যে অবস্থা, বাংলাদেশের যে উৎপাদন বা আমাদের যে কারিগরি দক্ষতা বা আমাদের যে অর্থনৈতিক অবস্থা, তাতে কিন্তু আমরা ওই দেশে আপনি পুরাটা পারবো না। আপনি 18 বিলিয়ন 10 বিলিয়ন করতে পারবেন না। তবে আমরা আশা করতেছি যে আমাদের এটা অনেক বাড়বে। সেটা হয়তো এখন দেখেন আপনার মনে হয় যে 825 মিলিয়ন হয়েছে, এটা হয়তো 1.5 বিলিয়ন বা 2 বিলিয়নে যাবে প্রতি বছরে। কিন্তু আপনার গ্যাপটা কিন্তু থেকে যাবে অ্যারাউন্ড মনে করেন আপনার 15-16 বিলিয়ন ডলার থেকে যাবে। এইটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, তবে করতে পারবেন, সেটা নির্ভর করবে। দেখেন আমাদের এখনও কিন্তু মেশিনারি যন্ত্রপাতি আমদানি হয়, তবে আমরা মনে করি যে যন্ত্রপাতি আমদানিটা একটু কমবে। কেন আমাদের এখন যে যন্ত্রপাতি যেগুলো আসছে, আপনি জানেন যে আমাদের দেশে বর্তমানে বিদ্যুৎ এবং গ্যাসের জ্বালানির যে সংকটটা আছে, এটার জন্য কিন্তু আগামীতে মেশিনারিজ ইকুইপমেন্টস মানে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস কিন্তু আমদানি কম হবে। কম হলে কিন্তু ওইখানে আবার কমে আসবে, ওই আমদানির অংশটা যদি কমে আসে তাহলে এটা কিছু কমে আসবে। আচ্ছা, এখন আপনি বলছেন যে আমাদের অবকাঠামোর জন্য কি কি চীন থেকে আমরা আশা করতে পারি। দেখেন, এখন আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার পরে চীন দেশ হইতে আমাদের সরকারকে কয়েকটা জিনিসের প্রস্তাব দিয়েছেন, এবং চীন সাধারণত যখনই কোনো প্রস্তাব বা কোনো কিছু আপনাকে রিকোয়েস্ট করবে বা আপনার সঙ্গে ব্যবসা করতে চাবে, তারা কিন্তু সবার আগে এগুলো যাচাই বাছাই করেন। আমাদের মতো হঠাৎ মুখে বলে না যে চলো এটা করি। এখন একটা তারা আপনি জানেন যে একটা করিডোরের কথা বলেছেন, যে বাংলাদেশে করিডোরের ব্যাপারে তারা আগ্রহী। এটা আগ্রহী হলে কিন্তু তারা কিন্তু এগুলা মনে করেন আরো 1 বছর 2 বছর আগে থেকে সার্ভে করে ওয়ান বেল্ট তাদের অনেক দিনের পুরানো ইনিশিয়েটিভ, হ্যাঁ, নিয়ে তারা আসতেছে। এবং এটাতে আসলে ধরেন আমাদের কি লাভ হবে বা আমাদের অর্থনীতি কি অবস্থা হবে। অবশ্যই এটা যদি হয়, দেখেন আমাদের যে সব কাঁচামাল পণ্য আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, এগুলো কিন্তু অনেকগুলো বিষয় আছে। এখন আপনার এই সময়ের ভিতরে হবে না, সংক্ষেপে আমি যদি বলি, সর্বপ্রথম আমি যদি বলি যে দেখেন আমরা যে র মেটেরিয়ালগুলো নিয়ে আসি চীন থেকে, আমার মিলের কথাই যদি বলি আমি, আমাদের কিছু তুলা, আর্টিফিশিয়াল তুলা ওখান থেকে আনতে হয়। এগুলো যদি আমরা যখন নিয়ে আসি, আনার পরে আমার যেহেতু জাহাজে আসে, জাহাজে এলসি করার পরে 2 মাস লাগে, আমাকে 3 টার্মসের জন্য এটার র মেটেরিয়াল স্টকে রাখতে হয়। দ্যাট মিনস আমাকে স্টোরে রাখতে হয়, স্টকে। তাইলে আমার যে টাকা লাগতো মনে করেন 20 কোটি 25 কোটি টাকা লাগতো, এখন যদি আমি আপনার এই বাই রোডে বা ট্রেনে আসে, সেটা 1 দিন বা 2 দিনে আসবে। তখন কিন্তু আমার এই যে পুঁজিটা, আমার ওয়ার্কিং ক্যাপিটাল অনলি 10% চলে আসবে। আমার যে এতগুলো টাকা ব্যাংকের থেকে আমার নেওয়া লাগতো ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, সে টাকাটা কিন্তু লাগবে না। শুধু আমার না, যেই কোনো জিনিসের আপনি বলেন, বাংলাদেশে সিরামিক ম্যাটেরিয়াল বলেন, যে কোনো ম্যাটেরিয়ালগুলো আসতেছে,
ওয়ার্কিং ক্যাপিটাল একদম কমে যাবে। আমি 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 এই সুবিধাটার কথাটা বুঝি, কিন্তু ধরেন আমরা যখন প্রতিবেশী ভারত আমাদের পুরো সীমান্তের একটা বিরাট অংশ ধরে জড়িয়ে আছে এবং ভারত চীনের সম্পর্ক একটা বড় ফ্যাক্টর, এবং সেইটা বা পিএম এর সফরের সময় বেশ আলোচিত হয়েছে। পলিটিক্যাল প্রশ্ন করতে চাই না, কিন্তু ইকোনমিক্স ইট ইটসেলফ একটা পলিটিক্যাল বড় বিষয় রয়েছে। সুতরাং এরকম একটা ধরেন ওয়ান বেল্ট ইনিশিয়েটিভে আমরা গেলাম বা বুলেট ট্রেনের কথা শুনতে ভালো লাগছে, কিন্তু এই প্রজেক্টটার বাস্তবায়ন, ফিজিবিলিটি, এই উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছুতে একটা খুব জটিল একটা সমীকরণ। সেই সমীকরণে আপনি কতটুকু আশাবাদী যে এটা আসলে কত দূর আপনি দেখেন, যে কত নিকটে আপনি এটার বাস্তবায়ন দেখতে পারেন? না, ধন্যবাদ। দেখেন, আমি আপনাকে একটা কথা বলেছি, চীন যে কোনো জিনিস নিয়ে আলোচনা করে, আলোচনার আগে তারা এই জিনিসগুলো, সম্পূর্ণ জিনিসগুলো তারা নিরীক্ষা পরীক্ষা করে, তাদের স্টাডি করে। তারা কিন্তু ব্যবসায়ী, তারা শুধু যে আপনাকে দিয়ে দিবে এটা কিন্তু বললে ভুল হবে। নিশ্চয়ই তারা ব্যবসা করতে আসবে। হ্যাঁ, অবশ্যই ব্যবসা করতে আসবে, কিন্তু আপনারও ব্যবসা হবে। এখন আপনি বলছেন যে বুলেট ট্রেন বললেন, আমাদের চারিদিকে একটা দেশ আছে আমাদের। দেখেন, আমাদের চারিদিকে যদি বুলেট ট্রেন আসে বা করিডোর হয়, এতে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশ, আপনি বলতেছেন ভারতের কথা মনে হয়, বা মায়ানমার আছে, এগুলো কিন্তু উপকৃত হবে। সেটা আপনি কিভাবে দেখবেন? আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এই করিডোরের সঙ্গে ভারত, মিয়ানমার তো আসতেই আছে, মিয়ানমার কিন্তু নিয়ে আসতেছে, এখানে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে কে? মিয়ানমার হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে। এখন আমার পাশে ভারত, আমার পাশে নেপাল। এখন তারাও যদি বলে এটার সঙ্গে আমি যুক্ত হব, তারা লাভবান হবে। এখন ওনারা যদি মনে করে যে এটা হওয়াতে বাংলাদেশ উন্নতি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, এটা ভিন্ন কথা। এটা যদি আমি মনে করি যে এই ধরনের চিন্তা ভাবনা এখন করার মতো সুযোগ নাই, কারণ হচ্ছে মানুষ এখন অনেক সচেতন। আপনি বিভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না, কারণ হচ্ছে মানুষ এখন সবাই বোঝে আমার লাভ কোনটা। বাংলাদেশের জনগণ বাংলাদেশের লাভ দেখতে চাবে, অবশ্যই। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো কিছু নাই। অবশ্যই। এখন যদি ভারত মনে করে যে যদি করিডোরটা হয়, এখানে আমার কাছে, আমারও চীন থেকে পণ্য আনতে হয় বা চীনেও রপ্তানি করতে হবে, আমি যদি এদের সঙ্গে যোগ হয়ে যাই, এটা তো উনাদের লাভ হবে। এখন উনি যদি নিতে না চায়, আমাদের তো কিছু করার নাই। যেমন আমি একটা আপনাকে উপমা দেই, আমাদের এই যে বাণিজ্য ঘাটতিটা, আপনি নিশ্চয়ই জানেন যে 2020 সনে চীন সরকার আমাদেরকে বলেছিল যে তোমাদের এরকম ঘাটতি হচ্ছে, তোমাদের জন্য আমরা 99% পণ্য তুমি এখানে নিয়ে আসো, আমি ডিউটি ফ্রি দিব। তো আমাদের এই যে 2020 থেকে আজকে কত 2026 গিয়েছি, আমরা যদি ওখানে যেতাম, তাদের সহযোগিতা নিতাম, তারা কিন্তু আমাদের সহযোগিতা বাড়াই দিত। এই ভিতরে আমাদের হয়তো বছরে 1.5 বিলিয়ন 2 বিলিয়ন হয়ে যেত, কিন্তু আমরা আমাদের সময় নষ্ট করেছি। এটা হলো, এটার জন্য তো দোষ আমি চীনকে দিতে পারবো। কিন্তু এটাও তো সত্য কথা যে মানে চীন বিশ্ববাজারে যেই ধরনের আমাদের যেই কটা প্রোডাক্ট আছে, আমাদের তো প্রোডাক্টে, আমাদের ঝুড়িতে খুব বেশি প্রোডাক্টও নাইও, চীন এগুলো সব কিছুই বানায়। সুতরাং চীনে ওই প্রোডাক্ট তো আমাদের জন্য করা খুব মানে বাস্তবসম্মত কিছু হয়ও না। আবার ধরেন 99% সুবিধা দেয়া হয়েছে, কিন্তু আমরা তো শুনি যে অনেক ধরনের অসুখলো বাধাও রয়েছে। মানে ধরেন একটা দেশ 99% যদি সুবিধা দেয়, তারপরও সেইটা নিতে আমরা পারছি না। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি ভালো বুঝবেন সেটা কতটুকু ব্যবসায়ীদের দোষ আর কতটুকু সেখানকার ট্যারিফ ব্যারিয়ার আছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটা কথা, খুব মূল্যবান কথা বলেছেন যে চীন দেশ সব কিছু বানায়। আমি চীন দেশে গিয়েছি 116 বার। আমি 1985 সন থেকে আমি যাওয়া আসা করি, বিভিন্ন মিল ফ্যাক্টরি দেখেছি। এখন এরা একটা সুই থেকে আরম্ভ করে একটা ফাইটার জেট পর্যন্ত বানায়, তাদের কোনো জিনিস অভাব নাই। আপনি যে কথাটা বলছেন, আপনার সঙ্গে আমি একমত যে তারা আমার কাছে কিনবে কিনা, তাই তো? যে তাদের কাছে সবকিছু আছে, আমারটা কেন নিবে? হ্যাঁ, আমার কাছ থেকে নিবে। চীন এখন চাচ্ছে কি ছোটখাটো জিনিসগুলো তারা কমাই দিতে চাচ্ছে। আপনি জানেন কিনা, তারা অলরেডি আপনার গার্মেন্টস শিল্প তারা কিন্তু 40% কমাই দিয়েছে। তারা তো ইনভেস্ট ভিয়েতনামে নিয়ে গেছে। হ্যাঁ, তারা কমাই দিয়েছে, না ইনভেস্টমেন্ট ভিয়েতনামে গেছে, অন্য দেশে গেছে। সেটা কিন্তু তারা চাচ্ছে যে এইসব জিনিসগুলো যেখানে ম্যান পাওয়ার বেশি লাগে, এই জিনিসগুলো তারা রাখতে চাচ্ছে না। তারা আধুনিক প্রযুক্তিতে তারা চলে গেছে। তাদের যদি আপনি প্রযুক্তি দেখেন বা তাদের যদি টেকনিক্যাল নো হাউ দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তারা কিভাবে কি করতেছে। তাদের কস্টিং এত কম, একই জিনিস। হ্যাঁ, এখন হলো আপনার কথার আমি একটু জবাব দিই, সেটা হলো হ্যাঁ, যেমন চীন গার্মেন্টসকে কমাই দিয়েছে, ওখানে নেওয়ার পরেও আরও কমাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশি পণ্য আসুক। এখন আমাদের কিছু কিছু জিনিস হয়তো তারা নিবে,
কারণ হয়েছে তারা ছোট ছোট ফ্যাক্টরি, যেমন মনে করেন আমি একটা বল পেন বানাচ্ছি, আমি একটা এই লেদারের কভার বানাচ্ছি, দেখা যাবে তারা বলবে যে এইসব জিনিস আমাদের দরকার নেই, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের কাছে তোমরা নিয়ে আসো। আচ্ছা, কিন্তু আমি তো তাকে বলতে হবে, নাকি আপনি বলবেন না? আচ্ছা, আপনি যদি মনে মনে ভয় পান যে আমি জিনিস নিয়ে গেলে চলবে না, তাই না? আমাদের দেশ থেকে আম গেছে না, আম কাঁঠাল পণ্য বা কিছু কি যাচ্ছে না, না গেলে আপনি 800 মিলিয়ন কিভাবে হয়? 825 মিলিয়ন ডলারটা কিভাবে গেল? আমাদের চেষ্টা ছাড়া আপনি যদি ওনাদের নিয়ে সেমিনার করতেন বা ওনাদের ডেকে নিয়ে আসতেন, ওদের পণ্য দেখাইতেন বাংলাদেশে যে আমাদের এই পণ্যগুলো আছে, তুমি কোন কোন পণ্যটা তুমি নেবা, এই জিনিসগুলো কিন্তু তারা আগে আসতো। যেটা যাই হোক, আমাদের অনেক এখানে আমি মনে করি সময় নষ্ট হয়েছে। এখন প্রাইম মিনিস্টার যাওয়ার পরে এটার মনে হয় গতিটা বাড়ছে, এবং আমাদের সরকারি পর্যায়ে যারা আছেন, ব্যবসায়ীরা আছেন, সবাই এখন আগ্রহ যে যেহেতু প্রাইম মিনিস্টার গিয়ে আসছেন, এটা আমাদের একটা উন্নতি হবে, আমরা একটা সুযোগ সুবিধা পাবো। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা যদি কাজ করি, অবশ্যই চীন আগায় আসবে। আপনাকে আমি একটা সংবাদ দেই, যেটা হলো আমাদের চেম্বারের মাধ্যমে, বাংলাদেশ চায়না চেম্বারের মাধ্যমে চীনের একটা বড়, বেজিংয়ের একটা চেম্বার অফ কমার্স ম্যানুফ্যাকচারারদের নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে, যেটা আমি খুব আশাবাদী যে সেখানে আমাদের একটা, আমার কাছে অলরেডি ড্রাফট চলে আসছে এমও করার জন্য। সেটা হলো বার্টার সিস্টেম, যেটা হলো পণ্য বিনিময় হবে, টাকা পয়সা লেনদেন না। আচ্ছা, বাংলাদেশি পণ্য তারা নিবে, কেন তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা হয়তো আগামী 27 তারিখে তাদের ডেলিগেশন আসবে, আসলে আমরা একটা ইমেল সাইন করব। পরবর্তীতে আমাদের পণ্যগুলো তাদের দেখাবো, কি কি পণ্য তারা প্রথম নিতে চাচ্ছে। এরকম হতে পারে আমি সিরামিক বানাচ্ছি, আপনি যে বললেন, আমি একটা আপনাকে উপমা দিই, আমার এই সিরামিকের ভিতরে আমি বাংলাদেশি একটা পতাকা লাগাই দিয়েছি, ঠিক আছে? সে হয়তো আমার পতাকাটা দেখে এটি কিনবে, তার কাছে আছে, তার দেশে আছে, সে তো পতাকা দেয় নাই, বাংলাদেশের পতাকা নাই, তাই না? হয়তো যে বাংলাদেশে বন্ধু রাষ্ট্র, তাদের কাছ থেকে। তো আমাদেরকে বিভিন্ন ধরনের পন্থা করতে হবে, এবং পন্থাটা কিভাবে করতে হবে আমি আপনাকে পরিষ্কার বলি, এখানে অন্য লাইনে গেলে আপনি পাস করতে পারবেন না। এদেরকে নিয়ে বসতে হবে, এরা আপনাকে পরামর্শ দিবে, তুমি এটা করো, তুমি লেদার করো, তুমি এটা করো, তুমি ফার্নিচার নাও। আপনি জানেন কিনা, বাংলাদেশে আমরা বলি গার্মেন্টস, আপনি ভিয়েতনামের খবর জানেন? ভিয়েতনামে গার্মেন্টসের যে আছে, তার সাথে ফার্নিচারের তাদের কত বড় মার্কেট। আমরা একটু এই যে আপনি যে নতুন চুক্তিটি বা এমইউর কথা বলছেন, এই বিষয়টা আরেকটু পরিষ্কার হতে চাই। তবে একটা বিরতির সময় হয়েছে, আমি বিরতিটার পরে এই জিনিসটা আগে পরিষ্কার হব। দর্শক, এই পর্যায়ের সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছে আমি সাদ হাবিব সেতু। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম লিটল গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ চায়না চেম্বারের প্রেসিডেন্ট খোরশেদ আলমের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আলোচনায় ফিরতে চাই। বিরতিতে যাবার আগে খোরশেদ আলম, আপনি বলছিলেন যে অর্থের লেনদেন না, শুধুমাত্র পণ্যের লেনদেনের এক ধরনের এমওইউ স্বাক্ষর হয়েছে। এইটা আসলে আপনারা কত ডলারের জন্য চিন্তা করেছেন বা কত ইয়েনের জন্য চিন্তা করেছেন? কিভাবে হবে, কোন পণ্যের হবে? ধন্যবাদ। এটা যে কোনো পণ্য হবে, এটার সিস্টেমটা কি আমি এখানে বলি। যেমন আমার কাছে একটা মোবাইল ফোন আছে, আপনার কাছে একটা চায়ের বক্স আছে, আপনার চায়ের বক্সটার দাম কত, এটা আপনি ফাইনাল করবেন যে এটার দাম বাংলাদেশি টাকা 100 টাকা। 100 টাকার সঙ্গে চীনের একটা যে কারেন্সি আছে, এক্সচেঞ্জ রেট ফিক্সড করা থাকবে, মনে করেন 10 ইয়েন। 10 ইয়েন। হ্যাঁ, এখন আপনি আমারে বলতেছেন এই ফোনটা আছে, এই ফোনটার দাম আমি বললাম যে এটার দাম 100 ইয়েন। আপনি বললেন না ভাই, তুমি দাম কমাও, 80 ইয়েন করো, একটা ফিক্সড করলেন। এখানে কিন্তু বার্গেনিং হবে আগে আপনার সঙ্গে প্রাইসের, যে আপনি এটাতে কত রাখবেন, আমি আপনার চাটা কত রাখবেন, দুইটা একটা প্রাইস ফিক্সড হলো। ফিক্সড হওয়ার পরে আপনি বললেন যে আমি তোমাকে 1000 ইয়েনের চা দিব, সে আমাকে 1000 ইয়েনের চা দিবে, আমি 1000 ইয়েনের মোবাইল ফোনটা দিব। এরকম বিভিন্ন পণ্য নিয়ে এটা আলোচনা হবে। আমি আম দিব, কাঁঠাল দিব, এখন কাঁঠালের পরিবর্তে আমি একটা মোবাইল আনতে পারি। আমার যেসব জিনিসগুলা চীন দেশে যাবে, আমাদের একটা পণ্য নির্ধারিত হবে আগে। এটা কিন্তু অনেকের হয়তো ভুল ধারণা হইতে পারে যে বার্টার সিস্টেমে আমরা কিভাবে করব। এটার নিয়মটা হলো প্রাইস ফিক্সেশন হবে আগে, তারপরে এক্সচেঞ্জ হবে, আপনার পণ্যটা আসবে, এই পণ্যের বিনিময়ে আপনি আমার কাছ থেকে নিলেন। এখন দেখা গেল যে আপনার সঙ্গে আমার একটা চুক্তি হলো যে আমি আম আপনার কাছে 3 বছরের জন্য নিব, এত টন এই প্রাইসে। আপনি আমাকে কিছু মোবাইল দিতে থাকলেন, আপনার সঙ্গে যদি আমার এরকম লেনদেন হয় যে আমার এই পণ্যটা আপনি নিয়ে গেলেন, আমটা আমার থেকে পরে নিলেন, আমি উৎপন্ন করে দিলাম, অ্যাডজাস্টমেন্ট হবে, হিসাব থাকবে
যেমন আমরা অনেক সময় বাকি বিক্রি করি না, আর খাতায় লেখা থাকে খাতায় লেখা যে থাকে। আপনার নামে এত টাকা বাকি রইলো, আপনি আবার যখন দেন অ্যাডজাস্ট হয়। ও যখন আপনাকে যখন আমটা দিবেন তখন এই টাকাটা ডিডাক্ট হয়ে যাবে। Adjust হয়ে যাবে। সেটা নির্ভর করবে আপনার সঙ্গে তার বন্ধুত্বতা, ব্যবসায়িক সম্পর্কের উপরে। আদারওয়াইজ আপনি পণ্য, যে কোনো পণ্য, মাছ দিবেন, মাছের পরিবর্তে আপনি ওইখান থেকে শুধু মোবাইল না, যে কোনো পণ্য যে কোনো পণ্য আমরা আমাদের সুবিধা মতো আনতে চান, আলোচনা এবং করতে এইটার যে ভ্যালু কত হবে এইটা আপনি আমাকে জানতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে এটার ভ্যালু বলা যাবে না, কেন সর্বপ্রথম আমাদের পণ্যটা ওই দেশের সাধারণ জনসাধারণের কাছে পৌঁছাইতে হবে। এটা কিন্তু একদিনে হয়ে যাবে না। আমরা কিছু যেটা বলেছি যে আমরা বার্টার যে এইটা করতেছি, এমইউটা করতেছি, তারপরে আমরা সেমিনার করব এখানে। কত দিনের মধ্যে আপনারা টার্গেট করেছেন, ধরেন 3 মাস 6 মাস? না, আমাদের টার্গেট হলো যে আমাদের যদি 27 তারিখে ডেলিগেশনটা আসবে বাংলাদেশে, আসলে আমরা এমইউ করার পরে তারা প্রায় 20 থেকে 25 জন আসবে। আমরা তাদের বিভিন্ন ফ্যাক্টরি মিলে নিয়ে যাব, চেষ্টা করব আর কি বিভিন্ন প্রোডাক্ট দেখাইতে, যে আমার এখানে এইটা বানাচ্ছি, তুমি বলো তোমার আইডিয়া দাও, তুমি এটাকে কিভাবে চাও। তখন ও আমাকে বুদ্ধি দিবে, হ্যাঁ তোমার এই জিনিসটা আছে, হ্যান্ডেলটা এইভাবে আছে, এটা আমি এইভাবে চাই, এভাবে না, এটা আমাকে ছোট ওইভাবে দিতে হবে। কেন চীন দেশের যে ডিমান্ড, তাদের যে পছন্দ, তাদের যে চাহিদা, সেটা কিন্তু আমরা সবাই জানি না, তাই না? এখন দেখা গেল যে সে একটা শার্ট পছন্দ করছে, যে হ্যাঁ এই শার্টটা চাই, এই বুতামটা আমি এটা চাই। ওইভাবে আমরা এগুলো করে তাদের দেখাবো, দেখানোর পরে তারাই আমাদেরকে বলবে যে এই জিনিসগুলো আমাদের আসবে। প্রথম আমরা আস্তে আস্তে এভাবে যাব, এবং আমাদের কিছু পণ্য নিয়ে আমরা আবার ওখানেও যাব। এখানে যেমন ওরা আসতেছে, ওদের দেখাবো। তবে আমি আশা করি যে এটা হয়তো এই বছর শেষ নাগাদ, এটা তো জুলাই শেষ হচ্ছে, 3 মাসের ভিতরে বা 4-5 মাসের ভিতরে আমরা একটা মার্কেটে ঢুকতে পারি। একদম ধরেন 2 মিনিট 1 মিনিট সময় আছে আমার হাতে, কিন্তু এর মধ্যে জানতে চাই, এই যে বলছেন যে চীনের লোকজন আসবে ফ্যাক্টরি দেখতে, আপনার নিজের ফ্যাক্টরি বিদ্যুৎ সংকটে রয়েছে, এই মুহূর্তে এই সংকটের মধ্যে, আমি বলছি না চীনের জন্যই সংকটের মধ্যে ব্যবসায়ী হিসেবে সরকারের কাছে কি আবদার করবেন বা সেটা আবদার ধরেন আমাদের যে সত্যিকার অর্থে কি আমাদের যে পরিকল্পনা আর কি, আমাদের কোনো পরিকল্পনা বা নীতিমালা হয় না। এই বিদ্যুতের সংকট কিন্তু অনেক আগে থেকেই আমাদের হয়েছে কি, যে পরিমাণ গ্যাস বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বা আমরা দিতে পারতেছি, তার চেয়ে বেশি পরিমাণে ফ্যাক্টরি হয়ে গেছে। এইটা হতো না যদি আগে বলা হইতো যে আপনারা এখন আমরা গ্যাস বিদ্যুৎ দিতে পারবো না, তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করতেন না। এখন সমস্যা হয়েছে কোনটা জানেন, আপনি কিন্তু আরো বাড়ানোর জন্য, বিএমআরই করার জন্য মেশিনপত্র নিয়ে আসছেন, ব্যাংকের টাকা থেকে লোন নিয়েছেন, এখন গ্যাস নাই, বিদ্যুৎ না, বসে আছেন, লোনের সুদ বাড়তেছে। কিন্তু এটার জন্য দায়ী কে? এটা যদি পলিসি করে বলে দিত, তবে আপনার একটা সুখবর বলি আমি আপনাকে। কালকে আমি দেখেছি, যেটা আমি অনেক দিন যাবত বলতেছিলাম, যে জ্বালানি মন্ত্রণালয় থেকে আমাদের জানায় দেওয়া হোক যে আমরা আর গ্যাস বিদ্যুৎ দিতে পারবো না। যদিও লজ্জা, কিন্তু কিছু করার নাই। এখন দেখা গেছে যে বহু লোকে দরখাস্ত দিয়ে বসে আছে গ্যাস বিদ্যুতের জন্য, এবং ওখানে তারা সত্যিকার অর্থে অনেক টাকা পয়সা খরচ করেছে লাইন পাবে আশায়। গতকাল আমি একটা সার্কুলার দেখেছি, সরকার থেকে পরিষ্কার বলেছে যে আগামীতে আমরা আর এই কতদিন গ্যাস বিদ্যুৎ দিতে পারবো না। আমি স্যালুট জানাই, এতদিন পরেও হইল, কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হবেন এখানে, তারা হয়তো আমার রাগ হবেন এই কথা বলাতে, কিন্তু না থাকলে কি করবে? আপনি নতুন করে সুদের চাপ বাড়ার থেকে না বাড়ছে এটা। তবে আমার মনে হয় সরকার যদি এভাবে প্রতিটা জিনিস জানায় দেয়, এটা সবচেয়ে উন্নত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। অনেকদিন পর আপনাকে পেলাম, নিশা আবারও আপনার সাথে আমাদের কোনো একদিন কথা হবে। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন লিটল গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ চায়না চেম্বারের প্রেসিডেন্ট খোরশেদ আলম। এখন সময় হলো একটা বিরতি নেওয়ার, ফিরবো 2:30 আবারও 21 বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।